তো আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং কথার অর্থ হচ্ছে নমুনায়ন। স্যাম্পলিং টেকনিক্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যাম্পলিং ব্যাপারটাকে সহজভাবে বলতে গেলে বলা যেতে পারে নমুনা চয়ন করার পদ্ধতি, অর্থাৎ পপুলেশন বা ইউনিভার্স থেকে যে পদ্ধতিতে নমুনাগুলোকে বাছাইকরণ করা হয় সেই পদ্ধতিটাকেই কিন্তু আমরা স্যাম্পলিং বা নমুনায়ন পদ্ধতি হিসাবে চিহ্নিতকরণ করতে পারি। সমগ্র বা পপুলেশনের সামান্য অংশ অ্যানালাইসিস করে, যে সামান্য অংশটাকে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে স্যাম্পেল, এবং এই স্যাম্পেলটাকে অ্যানালাইসিস করে আমরা ওই পপুলেশন বা ইউনিভার্স সম্পর্কে কিন্তু সঠিক ধারণা লাভ করাটাই আমাদের এই স্যাম্পলিং টেকনিক্সের মেইন উদ্দেশ্য। তো যাই হোক, স্যাম্পলিং ব্যাপারটা কি? স্যাম্পলিং হচ্ছে দ্য প্রসেস অফ সিলেক্টিং এ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ফর এ স্টাডি ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইন্ডিভিজুয়ালস রিপ্রেজেন্ট দ্য লার্জার গ্রুপ ফ্রম হুইচ দে ওয়ার সিলেক্টেড। অর্থাৎ একটা লার্জার গ্রুপ থেকে কিছু পরিমাণ ইন্ডিভিজুয়ালকে আলাদাভাবে সিলেক্ট করে, যে ইন্ডিভিজুয়ালকে পাচ্ছি, সেটাকে আমরা বলছি স্যাম্পেল। এই স্যাম্পেলটা আমরা পপুলেশন বা ইউনিভার্স থেকে সিলেক্ট করছি, এবং যেটা কিনা এই স্যাম্পেলটা কিনা প্রতিনিধিত্ব করছে কার না, ইউনিভার্সের বা পপুলেশনের। তো এইভাবে এই স্যাম্পেল চয়ন করার বা নমুনা চয়ন করার যে পদ্ধতি, সেটাকে আমরা স্যাম্পলিং বলতে পারি। তো স্যাম্পলিং ডিনোটস দ্য সিলেকশন অফ এ পার্ট অফ এ এগ্রিগেট স্ট্যাটিস্টিক্যাল ম্যাটেরিয়াল উইথ এ ভিউ টু অবটেন ইনফরমেশন অ্যাবাউট দ্য হোল। অর্থাৎ সমগ্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার জন্য নমুনাকে যাচাই করে নমুনার যে বৈশিষ্ট্যগুলো, সেটা কিন্তু সামগ্রিক বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে বলা যেতে পারে। এবার এই স্যাম্পলিং টেকনিক্স বা মেথডটা কয় ধরনের আছে, কি কি রয়েছে, বিষয়টা একটু দেখে নেব। স্যাম্পলিং টেকনিক্স অন মেথডটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ সম্ভাবনা ভিত্তিক নমুনায়ন। আরেকটা যেটা রয়েছে তোমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ সম্ভাবনাহীন নমুনায়ন। প্রথমত আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা ভিত্তিক নমুনায়নের মধ্যে কি কি নমুনায়ন আমরা দেখছি, আমরা বিষয়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, সম্ভাবনা ভিত্তিক নমুনায়নের মধ্যে যেগুলো রয়েছে, র্যান্ডম স্যাম্পলিং একটা বিষয় রয়েছে। র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ লক্ষ্যহীন নমুনায়ন বা দৈবচয়িত নমুনায়ন। তারপরে সেকেন্ড টাইপ তোমরা যেটা দেখতে পাচ্ছ, স্ট্রাটিফাইড স্যাম্পলিং, অর্থাৎ স্তরিত নমুনায়ন বা স্তরীভূত নমুনায়ন। তারপরে যেটা রয়েছে সিস্টেমেটিক বা পদ্ধতিগত নমুনায়ন, সিস্টেমেটিক স্যাম্পলিং বা পদ্ধতিগত নমুনায়ন। তারপরে যে বিষয়টা রয়েছে ক্লাস্টার স্যাম্পলিং, অর্থাৎ গুচ্ছ নমুনায়ন। তারপরে রয়েছে মাল্টি স্টেজ স্যাম্পলিং বা বলা যেতে পারে বহু স্তরীয় নমুনায়ন। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে জাজমেন্ট স্যাম্পলিং, অর্থাৎ বলা হচ্ছে ইচ্ছাধীন নমুনায়ন। তারপরে রয়েছে কোটা স্যাম্পলিং বা কোটা নমুনায়ন। তারপরে রয়েছে কনভেনিয়েন্স স্যাম্পলিং বা সুবিধাজনক নমুনায়ন। এরকম বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর বিভিন্ন যে মেথড গুলো রয়েছে সেগুলো একে একে আমরা আলোচনা করব। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে প্রথমে আমি চলে যাচ্ছি র্যান্ডম স্যাম্পলিং। তাহলে র্যান্ডম স্যাম্পলিং ব্যাপারটা কাকে বলে? দেখো, যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের যে ইউনিটগুলো থাকে এগুলোকে হোমোজেনিয়াস বা সমসত্ব একক হিসাবে গণ্য করা হয়, এবং প্রতিটাই ধরো একই বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ এক্ষেত্রে সমগ্রকের যেগুলো নমুনায় হওয়ার সম্ভাবনা থাকে, সমস্ত আইটেমগুলো কিন্তু সমসম্ভাবনা থাকে। তো তার জন্য এগুলোকে র্যান্ডম স্যাম্পলিং বা দৈবচয়িত নমুনায়ন বলা হয়। তো যাই হোক, দৈবচয়িত নমুনায়ন যে ব্যাপারটা রয়েছে, র্যান্ডম স্যাম্পলিং, এই র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে কি করা হয় না, প্রতিটা পদে নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এই নমুনায়ন পদ্ধতিটা বলা যেতে পারে একটা ঝোঁকশূন্য পদ্ধতি বা আনবায়াস একটা পদ্ধতি, মানে কোনো একটা পক্ষপাতিত্বহীনভাবে কিন্তু নমুনায়নটা করা হচ্ছে। এবং এই দৈবচয়িত নমুনায়নটাকে আবার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং বা প্রতিনিধিত্বমূলক নমুনায়ন হিসাবেও কিন্তু বলা হচ্ছে। এবং এই নমুনায়ন পদ্ধতিতে দেখা যাচ্ছে যে দুটো ভাবে নমুনা প্রতিস্থাপন করা হয় বা নমুনা নেওয়া হয়। কি কি ভাবে? একটা হচ্ছে তোমার উইথ রিপ্লেসমেন্ট অফ ইউনিট, অর্থাৎ এককের প্রতিস্থাপনের মাধ্যমে। আর একটা হচ্ছে তোমার উইদাউট রিপ্লেসমেন্ট অফ ইউনিট, অর্থাৎ
এককের প্রতিস্থাপন ছাড়াই। তাহলে এককের প্রতিস্থাপনের মাধ্যমে কিভাবে হয়, যে ইউনিটটা ধরো আমি নিচ্ছি, এখান থেকে ধরো এই ইউনিটটা আমি নিয়েছি এখানে, তাহলে এই ইউনিটটাকে ওখানে একবার নেওয়ার পরে আবার কিন্তু পপুলেশনের মধ্যে রেখে দেওয়া হয়, আবার নতুন করে আবার নেওয়া হয়। এরকমটা হলে সেটাকে আমরা উইথ রিপ্লেসমেন্ট অফ ইউনিট এই হিসাবে কিন্তু আমরা গণ্য করতে পারি। আরেকটা যেটা রয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট অফ ইউনিট, এক্ষেত্রে কি করা হয়, এককের প্রতিস্থাপন করা যাবে না, অর্থাৎ যে মানে ইউনিটটাকে নেওয়া মানে এখানে নেওয়া হয়েছে সেটাকে কিন্তু পুনরায় আর পপুলেশনের মধ্যে পাঠানো হয় না, অর্থাৎ একটা ইউনিট একবারই নেওয়া হয়, এরকম একটা বিষয়। তো যাই হোক, পপুলেশনের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, এক্ষেত্রে দৈবচরিত নমুনায়নের ক্ষেত্রে কিন্তু তোমার ওই আমরা দেখলাম এখানে দুটো পদ্ধতি রয়েছে, উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট, দুটো পদ্ধতি রয়েছে। দৈবচরিত নমুনায়ন ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সমস্ত আইটেমগুলোই সমান সম্ভাবনা থাকে। এবার মেথডস অফ র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং এর যে মেথডস গুলো রয়েছে, এই মেথডস গুলোর মধ্যে যে প্রথমত যেটা রয়েছে দেখো, দুটো পদ্ধতিতে মূলত, একটা হচ্ছে লটারি মেথড, অর্থাৎ র্যান্ডম পদ্ধতিতে যে আইটেমগুলোকে আমরা নেব সেই আইটেমগুলোকে কাগজে লিখে, প্রতিটার নাম কাগজে লিখে ওই কাগজগুলোকে আমরা লটারির মাধ্যমে ওগুলোকে আমরা বাছাই করে নেব স্যাম্পেলগুলোকে, এটা হচ্ছে লটারি মেথড। আরটা হচ্ছে টেবিল অফ র্যান্ডম নাম্বার মেথড। এই র্যান্ডম নাম্বার মেথডের মধ্যে প্রচুর বিভিন্ন টেবিল রয়েছে। এই টেবিলের মধ্যে ধরো তোমার ওই টিপেটস টেবিল বলে একটা টেবিল রয়েছে, তারপরে তোমার আরেকটা আরো কেন্ডেল স্মিথের সিরিজের টেবিল রয়েছে। এরকম বিভিন্ন টেবিলকে অনুসরণ করে কিন্তু মূলত র্যান্ডম নাম্বার টেবিলের মাধ্যমে কিন্তু র্যান্ডম স্যাম্পলিং করা হয়ে থাকে। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলতে বোঝাচ্ছে তোমার স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়ন, স্তরিত নমুনায়ন কাকে বলে? স্তরিত নমুনায়ন ব্যাপারটা হচ্ছে কতগুলো স্তরে ভাগ করা হচ্ছে, নমুনায়নটাকে কতগুলো স্তরে ভাগ করে করে যে নমুনায়ন করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে স্তরিত নমুনায়ন। স্তরিত নমুনায়নের ক্ষেত্রে কতগুলো স্তর বা স্ট্রাটাতে ভাগ করা হচ্ছে, তার জন্য এরকম নামকরণ করা হয়েছে। অর্থাৎ সমগ্রকের যখন হোমোজিনিয়াস বা সমবৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো শ্রেণী বা স্তরে ভাগ করে করে প্রতিটা স্তর থেকে নমুনা সংগ্রহ করা হয়, তখন সেটাকে আমরা বলছি স্তরিত বা স্তরীভূত নমুনায়ন বা স্তরচয়িত নমুনায়ন। তো যাই হোক, স্তরচয়িত নমুনায়নের ক্ষেত্রে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমরা চারটে স্তরে ভাগ করেছি বা চারটে গ্রুপে আমরা ভাগ করেছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। প্রতিটা গ্রুপ থেকে এরকম ধাপে ধাপে কিন্তু আমরা মূলত নিয়েছি। এটাই হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো এবারে আরেকটা বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটাকে আমরা বলতে পারি পদ্ধতিগত নমুনায়ন। সিস্টেমেটিক বা পদ্ধতি আকারে এটা নমুনায়ন পদ্ধতিটা হয়, প্রণালীগত নমুনায়ন আমরা বলতে পারি, যেহেতু ইংলিশটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। তো যাই হোক, এই সিস্টেমেটিক স্যাম্পলিং যে ব্যাপারটা রয়েছে, তার আগে একটু বলে রাখি তোমাদের, এই যে স্ট্র্যাটিফাইড যে স্যাম্পলিংটা, এটাকে আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং না বলে রেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিংও বলতে পারি, কারণ এটা একটা সীমাবদ্ধতা রয়েছে। কারণ প্রতিটা স্তরে ভাগ না করলে কিন্তু তুমি তুমি নমুনায়ন করতে পারবে না। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে দেখো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটাকে কি করা হয়, এখানে সারিবদ্ধভাবে প্রথমে কতগুলো সমগ্রকের যে আইটেমগুলো, সেই আইটেম থেকে নমুনাগুলোকে দৈবভাবে, প্রথমটা দৈবভাবে নির্বাচিত করব। ধরো এরকম গুলো কতগুলো রয়েছে, 1, 2, 3, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আমি তুলে নিলাম। ধরা যাক আমি 2 তুললাম, 2 এর পরে যেহেতু আমি 3টে পরপর আমাকে তুলতে হবে, তো তার জন্য পরেরটা আমি 2 এর পরে 2 যোগ 3 5, 5 এর পরে 5 যোগ 3 8, 8 এর পরে 8 যোগ 3 11। এরকম করে একটা কিন্তু নির্দিষ্ট ভ্যালু ইন্টারভেল রেখে আমরা কিন্তু নমুনা সংগ্রহ করে থাকি। তো এরকম ভাবে যেটা সংগ্রহ করি সেটাকে আমরা, এই পদ্ধতিটাকে, এই নমুনায়ন পদ্ধতিটাকে আমরা বলে থাকি তোমার, এইটাকে আমরা বলে থাকি সিস্টেমেটিক স্যাম্পলিং বা প্রণালীগত বা পদ্ধতিগত নমুনায়ন। এবারে আমরা পরবর্তী স্যাম্পলিং এ চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ। গুচ্ছ নমুনায়ন কাকে বলে? গুচ্ছ নমুনায়ন কাকে বলে? গুচ্ছ নমুনায়নটা হচ্ছে সমগ্রকে কতগুলো ছোট ছোট গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করা হবে এবং প্রতিটা ক্লাস্টার থেকে
র্যান্ডমলি মানে কয়েকটি দল নির্বাচন করবো। আমি ধরো 10টা দলে ভাগ করলাম, বা এখানে দেখাচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা আলাদা আলাদা পার্টে ভাগ করেছি, এবং 6টার মধ্যে যে কোনো 2টো গ্রুপকে আমি নিচ্ছি। অর্থাৎ এখানে গুচ্ছাকারে নমুনায়ন বলতে ছোট ছোট গ্রুপ বা গুচ্ছে ভাগ করে, এবং সেই গুচ্ছগুলোকে এই গুচ্ছগুলোর মধ্যে থেকে যে কোনো কয়েকটা গুচ্ছ আলাদাভাবে নিয়ে নিয়ে নমুনায়ন করা হয়। তো তার জন্য এটা কি বলা হচ্ছে, ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন। তারপরে যেটা দেখতে পাচ্ছ দেখো, মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং কাকে বলে? যখন সমগ্র থেকে নমুনা সংগ্রহ কতগুলো ক্রম পর্যায়ে সুনির্দিষ্ট ক্রম বা অর্ডার অনুযায়ী সম্পাদিত হয়। যেমন আমরা যদি দেখি যে কান্ট্রির মধ্যে অনেকগুলো স্টেট থাকে। ধরো স্টেট অনেকগুলো রয়েছে, আমাদের ভারতবর্ষে অনেকগুলো স্টেট রয়েছে, তার মধ্যে 3টে স্টেট আমি বেছে নিলাম। প্রতিটা স্টেটের মধ্যে আবার অনেকগুলো সিটি থাকে, ওই সিটিগুলোর মধ্যে কয়েকটা সিটি আমি বেছে নিলাম। আবার সেকেন্ড স্টেট থেকে কয়েকটা সিটি বেছে নিলাম। প্রতিটা সিটিতে আবার অনেকগুলো কলেজ থাকে, এই কলেজগুলোর মধ্যে কয়েকটা কলেজ বেছে নিলাম, বা যে কোনো একটা কলেজ বেছে নিলাম। এরকম করে ওই কলেজের আবার কয়েকটা স্টুডেন্ট বেছে নিলাম। এরকম ভাবে কতগুলো অনেকগুলো স্টেজে করে কিন্তু বিষয়টা করা হয়। তো তার জন্য এই স্যাম্পলিংটাকে বলা হয় মাল্টি স্টেজ স্যাম্পলিং। এবারে নন প্রবাবিলিটি স্যাম্পলিং যে ব্যাপারটা রয়েছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে? যখন কোনো সমগ্রকের প্রতিটা একক নমুনায় অন্তর্ভুক্ত বা দলভুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে না, প্রতিটা একক সমান সম্ভাবনা থাকে না, তখন সেটাকে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নিঃসম্ভাবনা ভিত্তিক নমুনায়ন বলা যেতে পারে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলির মধ্যে যেগুলো রয়েছে দেখো, জাজমেন্ট স্যাম্পলিং একটা বিষয় রয়েছে, জাজমেন্ট স্যাম্পলিং বা ইচ্ছাধীন নমুনায়ন। তারপরে রয়েছে তোমার কোটা স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং বিষয়টা রয়েছে। তারপরে রয়েছে কোটা স্যাম্পলিং বা কোটা ভিত্তিক নমুনায়ন। তারপরে রয়েছে কনভিনিয়েন্স স্যাম্পলিং, অর্থাৎ সুবিধাজনক স্বাচ্ছন্দ্যজনক নমুনায়ন। তারপরে যেটা রয়েছে স্নোবল স্যাম্পলিং, অর্থাৎ স্নোবল নমুনায়ন। এটার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, লিনিয়ার স্নোবল, এক্সপোনেনশিয়াল স্নোবল। তো এই ভাগগুলোতে আমি যাব। প্রথমত আমরা দেখে নেব জাজমেন্ট স্যাম্পলিংটা কাকে বলে। জাজমেন্ট স্যাম্পলিংটা কাকে বলে? জাজমেন্ট মানে একজন জাজ বা বিচারক বা যিনি নমুনা চয়ন করবেন, তার ইচ্ছার উপর কিন্তু ডিপেন্ড করে, তার ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছার উপর ডিপেন্ড করে যখন নমুনায়ন করা হয় বা সমগ্র থেকে নমুনা নির্বাচন করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইচ্ছাধীন নমুনায়ন। এক্ষেত্রে যে নমুনা করবে তার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। ধরা যাক এই ব্যক্তি নমুনা চয়ন করবে, তো এই ব্যক্তি এতগুলো সমগ্রকের এতগুলো ইউনিট থেকে ওর ইচ্ছে হলো আমি এইটাকে সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট করব, এইটাকে করব, আর এইটাকে করব। তাহলে এরকম করে এরকম 4-5টা ও ইচ্ছাধীন ভাবে সিলেক্ট করতেই পারে। তারপরে যেটা রয়েছে দেখো, কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিংটাও জাজমেন্ট স্যাম্পলিং এর একটা পরিবর্তিত রূপ বলা যেতে পারে। এখানে যে ব্যক্তি মানে নমুনা চয়ন করবে তার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে হয়ে থাকে, তবে এটা সব থেকে ব্যক্তির ইচ্ছা গুরুত্ব পায় বলে এটাকে আমরা বায়াসড স্যাম্পলিংও বলতে পারি। এটা কখনোই নন বায়াসড স্যাম্পলিং হতে পারে না। তো এই যেটা বললাম যে কোটা স্যাম্পলিং এর ক্ষেত্রে মেইন যে বৈশিষ্ট্যটা, এটা সমগ্রকে কতগুলো আলাদা আলাদা খণ্ডে ভাগ করা যাবে। এটাও একটা ওই ধরনের ক্লাস্টার স্যাম্পলিং এর মতোই, কিন্তু এখানে এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সবার একটা সমান সুযোগ থাকে না, সমস্ত যে ইউনিটগুলো থাকে সেই ইউনিটগুলো কিন্তু সমান সুযোগ থাকে না, সমান সম্ভাবনা থাকে না। তো এটা কিন্তু ব্যক্তির ইচ্ছের উপরও ডিপেন্ড করে। কোটা স্যাম্পলিং এক্ষেত্রে কতগুলো আলাদা আলাদা ভাগ করে এখান থেকে 2টো বা 3টে বা 4টে তার ইচ্ছে মতো এগুলো কালেক্ট করে। কতগুলো প্রথমে কোটা বা খণ্ডে বিভক্তকরণ করা হয়, তারপর সেগুলো থেকে আলাদা আলাদা করা হয়। তারপরে যেটা রয়েছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। কনভিনিয়েন্স স্যাম্পলিংটা ইচ্ছাধীন নমুনায়ন, বা এটাকে আরেকটা বাংলা বলা যেতে পারে স্বাচ্ছন্দ্য ভিত্তিক নমুনায়ন। এক্ষেত্রে কি করা হয়, এটা ইচ্ছাধীন নমুনায়ন বা জাজমেন্ট স্যাম্পলিং এবং কোটা বেসড স্যাম্পলিং, এই দুটো স্যাম্পলিং এর একটা মধ্যবর্তী অবস্থা বলা যেতে পারে। এই কনভিনিয়েন্স স্যাম্পলিংটা একটা মধ্যবর্তী অবস্থা বলা যেতে পারে। এখানে যে স্যাম্পেল গুলো কালেক্ট করবে বা নমুনা সংগ্রাহক যিনি, তিনি কি করবেন, কোন একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে নিজের সুবিধা মতো হাতের সামনে যেগুলো পাচ্ছে, যে সমগ্রকের যে আইটেমগুলো সে পাচ্ছে সেগুলোকে সে স্যাম্পল হিসাবে গ্রহণ করবে। তো তার জন্য এটাকে কনভিনিয়েন্স স্যাম্পলিং বলা হয়ে থাকে। এইটার আরেকটা নতুন নাম রয়েছে চাঙ্ক স্যাম্পলিং। সুবিধাজনক নমুনায়নকে চাঙ্ক স্যাম্পলিং বলা হয়। তো চাঙ্ক বলতে কি বোঝায়? চাঙ্ক বলতে সমগ্রকের একটা থোক বা গুচ্ছ, এটাকে চাঙ্ক বলা হয়, চাঙ্ক। তো যেখানে যেহেতু এই ধরনের নমুনায়নে সংগ্রাহক সমগ্রকের একটা
থোক বা একটা বলা যেতে পারে গুচ্ছ থেকে নমুনা গুচ্ছকে টোটাল একটা গুচ্ছকে নমুনা হিসাবে নেওয়া হয়, তো তার জন্য এটাকে বলা হচ্ছে এই চাঙ্ক স্যাম্পলিং। তো যাই হোক, সুবিধাজনক নমুনায়নকে আরেকটা বলা হয় চাঙ্ক স্যাম্পলিং। স্যাম্পলিং তো বলা হয় জানলাম, আরেকটা বলা হয় অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, কারণ এটা হঠাৎ করে হাতের কাছে যেটা থাকে সেটাই করা হয়, তার জন্য অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বলা যেতে পারে। আরেকটা লাস্ট টাইপ যেটা আলোচনা করব, দেখো স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং এর কাকে বলে? দেখো স্নোবল ব্যাপারটা এখানে একটার থেকে আরেকটা লিনিয়ার ভাবে হতে পারে, বা একটার থেকে আরেকটা এক্সপোনেনশিয়াল বা জটিল ভাবেও হতে পারে। তো প্রথমত আমরা লিনিয়ার স্নোবল নিয়ে আলোচনা করব। ধরো আমি একটা উদাহরণ দিই, যে কোনো একটা ব্যক্তিকে নিয়োজিত করা হলো স্যাম্পলিং চয়ন করার ক্ষেত্রে। ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় আমি মাদক সেবন সংক্রান্ত তথ্য আমরা সংগ্রহ করব, এবং তখন আমি এমন একটা ব্যক্তিকে নির্বাচন করব যে দেখা যাচ্ছে যে মাদক সেবনের সঙ্গে যুক্ত, পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে যুক্ত। তো সে নিশ্চয়ই জানে যে আর কে সেখানে মাদক সংগ্রহ বা মাদক দ্রব্য সেবন করে। তো সে একজনকে সিলেক্ট করলো, তার কাছ থেকে আবার আরেকজনকে সিলেক্ট করা হলো, তার কাছ থেকে আরেকজন সিলেক্ট করা হলো। অর্থাৎ যে যে বিষয়ের সাথে জড়িত, যে মাদক সেবনের সাথে জড়িত, সে ওই পাড়ায় বা ওই এলাকায় আর কে কে মাদক সেবন করে তারা কিন্তু বিষয়টা ভালো বুঝবে, সুতরাং তাকেই নমুনা চয়নের জন্য তাকেই দায়িত্ব দেওয়া হলো। এরকম ভাবে যেটা হয় সেটা হচ্ছে এই লিনিয়ার স্নোবল স্যাম্পলিং। আরেকটা বিষয় যেটা রয়েছে জটিল স্নোবল স্যাম্পলিং বা এক্সপোনেনশিয়াল স্নোবল স্যাম্পলিং, যেটা এই পদ্ধতিতে নমুনা যে সংগ্রহ করবে তিনি কি করেন, কতগুলো ব্যক্তিকে নমুনা সংগ্রহের জন্য নির্বাচিত করেন। ধরা যাক এখানে এই ব্যক্তিটা দুইজন ব্যক্তিকে সংগ্রহ করেছে, এই ব্যক্তি আর এই ব্যক্তি নমুনা সংগ্রহের জন্য দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। তখন এই ব্যক্তি আবার কি করলো, দুটো আইটেম সিলেক্ট করলো, এই ব্যক্তি আবার দুটো বা কয়েকটা আইটেম সিলেক্ট করলো, এরকম করে অনেকগুলো আইটেম নমুনা হিসাবে গ্রহণ করা হলো। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এক্সপোনেনশিয়াল স্নোবল স্যাম্পলিং এইভাবে করা হচ্ছে। এক্ষেত্রে কি করা হয়, এটা একটা সম্ভাবনাহীন নমুনায়ন পদ্ধতি বলা যেতে পারে, যেখানে নমুনা সংগ্রহের সুবিধার্থে যে নমুনা সংগ্রহ করবে হ্যাঁ, প্রথম নমুনাটাকে সরাসরি ওকে দায়িত্ব দেওয়া হয়, এবং সে আবার কয়েকজনকে প্রতিনিধিকে নমুনা হিসেবে সংগ্রহ করে, আবার জটিলের ক্ষেত্রে ও আবার আরো কয়েকজনকে বেশিকে সংগ্রহ করে। এরকম ভাবে কিন্তু মূলত নমুনায়ন পদ্ধতিটা পরিচালিত হয়। তো আজকের এইটুকুই ক্লাস আর কি, এটা আমরা স্যাম্পলিং টেকনিক্স বা নমুনায়ন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই।